তাহলে আজকের কার্যক্রম শুরু হোক। মাই ডিয়ার ফ্রেন্ডস, পূর্ব দিনে আমরা আলোচনা করেছিলাম অবজারভেশন নাম্বার 10, সেখানে আমরা রিয়েল রিল্যাপস কাকে বলে সেগুলো বোঝার উপায় কি এবং রিয়েল রিল্যাপস হলে আমাদের কি করণীয় সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আজকেও একটা সিনারি, এমন একটা চেম্বারে, একটা ক্লিনিকে এমন একটা দৃশ্য, এই দৃশ্যর সাথে পরিচিত নয় এমন কোন হোমিওপ্যাথিক ডাক্তার পাওয়া যাবে। অর্থাৎ চেম্বারে এই রেজাল্টটা আমরা প্রায়শই দেখি, এই রেজাল্টটা দেখি এবং আমরা বুঝতে পারি না, অনেকেই আমরা হিসাব করতে পারি না কেন এই ধরনের ব্যাপার স্যাপার আসতেছে, কেন এই ধরনের রেজাল্ট শো করছে পেশেন্ট। এটা আজকে আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করব যে আজকেকার সিনারিও বা আজকেকার দৃশ্যপট কতটা কমন আমাদের ক্লিনিকগুলোতে। তো আজকেকার সিনারিটা এখানটায় গ্রাফসের দ্বারা উপস্থাপনা করা হয়েছে এবং বর্ণনাও দেওয়া আছে যে টেম্পোরারি amelioration without initial aggravations and full relapse after 1 month. অর্থাৎ একটা সাময়িক টেম্পোরারি একটা আরাম পাওয়া যাচ্ছে। ওকে, যে আরামটা এসছে কোনো ধরনের অ্যাগ্রাভেশন ছাড়াই। তারপরের ঘটনা কি? আরাম তো আছে, পেশেন্ট মজায় আছে, ডাক্তার হ্যাপি আছে, অ্যাগ্রাভেশন হয় নাই। 1 মাস বাদে সে বলছে যে অ্যাগ্রাভেশন হয়নি। ধরেন একটা সিম্পল ভাবে আপনি একটা ক্রনিক ফিভারের রোগী দেখছেন, ওষুধ খাওয়াকালীন ধরেন 15টা ডোজ দিয়েছেন বা 15 দিনের বা 1 মাসের ওষুধ দিয়েছেন, যতক্ষণ ওষুধ খাচ্ছিল ততক্ষণ খুবই বেটার, ওকে। তারপরে এসে আপনাকে বলছে যে যেদিন থেকে ওষুধ বাদ দিয়েছি তারপর দিন থেকে অবস্থা খারাপ, অর্থাৎ 1 মাস বাদে। হ্যাঁ বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শোনা যাচ্ছে তো আমার কথা? মহিউদ্দিন ভাই? জি স্যার, শোনা যাচ্ছে। উনি আপনাকে যা সালাম জানাইছে, আর কিছু না, কন্টিনিউ করেন প্লিজ। ওকে ওকে। তো মাঝখানে হচ্ছে ধরেন প্রচন্ড মাথার যন্ত্রণা বা ফিভার ছিল, ক্রনিক ফিভার, ওষুধ খাওয়াকালীন ভালো ছিল পেশেন্ট। কোন ধরনের আপনি 1 মাস বাদে যখন রিপোর্ট চেক করছেন যে কেমন ছিলেন বলেন 1 মাস, তাছাড়া ওষুধ খেয়ে ভালো ছিলাম, কিন্তু তারপর থেকে ফের আবার জ্বর আসতেছে, আবার সেই মাথার যন্ত্রণা। আপনি দেখছেন কমপ্লিটলি রিল্যাপস হয়েছে এবং কোন ধরনের অ্যাগ্রাভেশন ফেজ, অর্থাৎ একটু বেড়েছিল, একটু কষ্ট হচ্ছিল, একটু জেনারেলি ভাবে কষ্ট হইতেছিল, ঘুমটুম একটু ডিস্টার্ব হয়েছিল, একটু দুর্বল লাগছিল, এমন কিছুই না। ওষুধ খাওয়ার পরে এমন কিছু ঘটনাই ঘটে নাই। সামারি হচ্ছে এটা। ক্লিনিকে এই ধরনের পিকচার খুবই সুস্পষ্ট। আজকে সকালেই এই ব্যাপার নিয়ে কথা হইতেছিল, মানিক ভাই ছিলেন, আরো কয়েকজন এখানটায় ছিলেন, যে মিনসানুর ভাইও ছিলেন এবং বলছিলেন দেখেন টেম্পোরারি অ্যামালারেশনস করা খুবই ইজি ব্যাপার। এনি টাইপ অফ ড্রাগস, হোক সেটা অ্যালোপ্যাথিক, হোক সেটা হোমিওপ্যাথিক, হোক সেটা আয়ুর্বেদিক, হোক সেটা প্ল্যাসিবো এফেক্ট, বাবাদের ঝাড়ফুঁক, তাবিজ তাগাদা, হেন তেন, এই সমস্ত মাধ্যমে টেম্পোরারি অ্যামালারেশন করা খুবই ইজি ব্যাপার। এই সমস্ত অ্যামেলারেশনস 1 মাসের বেশি টিকে না, পেশেন্টের ওষুধ শেষ, আবার জায়গা সেই অবস্থায়, রাইট? এগুলা খুবই সুপারফিশিয়াল ধরনের মেডিসিন, সুপারফিশিয়াল ধরনের প্রেসক্রিপশন। আজকেকার এই যে গ্রাফ এবং আজকেকার যে দেখছেন আপনারা গ্রাফটা কেমন ভাবে স্টার্ট হয়েছে, যে কোনো ধরনের অ্যাগ্রাভেশন নয়, ওষুধ খাওয়ার পরের দিন থেকে কম, 15 দিনের মাথায় খুবই কম, মিডিল টাইমটাই খুবই ভালো,
তারপরে আবার আস্তে আস্তে যেটা সেই অবস্থা, ওষুধ চলতেছে কিন্তু আর কিছুই হয় না। তো আজকেকার এই গ্রাফসটার আমরা কি কি বুঝতে চলেছি, কি কি ইম্পর্টেন্ট তথ্য আমাদের কাছে আসবে, সেটা আমরা বোঝার চেষ্টা করি। তাহলে আপনারা সবাই গ্রাফটা দেখছেন যে যেদিন থেকে ওষুধের স্টার্টিং, ধরেন এই দিন থেকে ওষুধের স্টার্ট হয়েছে ফার্স্ট ডে, তো ইন্টেন্সিটি, সিমটমস এর ইন্টেন্সিটি এটা প্রকাশ করছে, ইট ইজ ইন্টেন্সিটি। একটা মিনিট প্লিজ, সরি, তারপর পজিশন বসছে। এটা হচ্ছে সিমটমস এর ইন্টেন্সিটি, রাইট, উপরের দিকটা। এবং টাইম যাওয়ার সাথে সাথে এই পয়েন্ট থেকে, অর্থাৎ দেখেন মাঝামাঝি একটা পিরিয়ড, সেটা যদি 15 ডেজ হয় তাহলে 15 ডেজের পর থেকে আবার ধীরে ধীরে সিমটমস এর রিল্যাপস দেখতে পাচ্ছি। মেন্টালি, ইমোশনালি, এনার্জি, ডিপ কমপ্লেইনস সবকিছু আবার বাড়া শুরু করছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকেকার প্রশ্ন হচ্ছে যে ওষুধের যে ডিপ রিয়াকশন হইতেছে সেটা বোঝার উপায় কি? আমার ওষুধটা যে একদম পারফেক্ট, এবং পারফেক্ট ওষুধ সবসময় ডিপ টাইপের রিয়াকশন প্রডিউস করে। তো ডিপ রিয়াকশন হচ্ছে কেমনে বোঝা যায়, বোঝার উপায় কি? আজকেকার আলোচনায় উঠে আসবে ইনকিউরেবল কেস, অর্থাৎ সারার নিরাময় অযোগ্য কেস বোঝার উপায় কি, রাইট। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন কেসগুলো সারবে না। এক কথায় এটা আমরা ট্রিটমেন্ট করতে করতে বুঝতে পারি যে এই পেশেন্টকে সারানো অসাধ্য ব্যাপার, সেটা বোঝার উপায় কি? মুখে তো লেখা থাকবে না নিশ্চয় যে এই কেস সারবে না। ইনকিউরেবল কেস বা নিরাময় অযোগ্য কেস বা কোন কেসগুলো সারবে না, সেটা বোঝার উপায় কি? ক্লিয়ার? নাম্বার 3, more vital reaction starting with an initial aggravations। অর্থাৎ একটা ডিপ রিয়াকশন, একটা ভাইটাল রিয়াকশন শুরু হয় ইনিশিয়াল অ্যাগ্রাভেশনের দ্বারা, অর্থাৎ অ্যাগ্রাভেশনের দ্বারা যে কেস স্টার্ট হয় সেই কেসে অ্যাগ্রাভেশনটা হওয়াটা দরকার, এখানটায় ডিপ রিয়াকশন হয়। কেন অ্যাগ্রাভেশন এতটা জরুরি, আর অ্যাগ্রাভেশন আমরা সব পেশেন্টের মধ্যে কেন দেখি না? কিছু কিছু ক্ষেত্রে অ্যাগ্রাভেশন দেখতে পাওয়া যায় ক্রনিক কেসে মেডিসিন দেওয়ার পরে, আর কিছু কিছু ক্ষেত্রে অ্যাগ্রাভেশন দেখাই যায় না। অ্যাগ্রাভেশন কেন হয়, আর সবার ক্ষেত্রে অ্যাগ্রাভেশন কেন দেখতে পায় না? হোয়াট ইজ প্ল্যাসিবো এফেক্ট? প্ল্যাসিবো এফেক্ট কাকে বলে? আমার চেম্বারে যে রোগীর উপরে রোগীর যে প্ল্যাসিবো এফেক্ট হচ্ছে না, সেটা আমি কেমনে বুঝবো যে প্ল্যাসিবো এফেক্ট নয়, অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিক মেডিসিন কাজ করছে? এটা বোঝার উপায় কি? নাম্বার 5, রিয়েল হোমিওপ্যাথিক অ্যাকশনস অফ দ্য কারেক্ট রেমেডি। সঠিক মেডিসিনের সত্যিকারের অর্থে হোমিওপ্যাথিক ক্রিয়া কেমন ভাবে, মানে কি 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 সাইন থাকলে বোঝা যাবে যে সত্যিকারের এখানে কিউরেটিভ প্রসেস স্টার্টিং হয়েছে, অথবা হোমিওপ্যাথিক অ্যাকশন এখানটায় হইতেছে, অর্থাৎ যেটা আমরা হোমিওপ্যাথি বলি অরিজিনাল অর্থে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, যে সত্যিকারের হোমিওপ্যাথিক ক্রিয়া পেশেন্টের মধ্যে শুরু হয়েছে কিনা, সেটা বোঝার উপায় কি হতে পারে? তাহলে এই 5টাই ছিল আমাদের আজকের প্রশ্ন। তো আপনারা বলেন কার কার মনে হচ্ছে যে এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আলোচনা হইতেছে? তাহলে আরেকবার প্রশ্নগুলো দেখে নেন। ওষুধের ডিপ রিয়াকশন বোঝার উপায় কি? ইনকিউরেবল কেস বোঝার উপায় কি? অ্যাগ্রাভেশনস কেন ইম্পর্টেন্ট? হোমিওপ্যাথিক ডাক্তার অ্যাগ্রাভেশন কেন চায়? প্ল্যাসিবো এফেক্ট কাকে বলে? আর রিয়েল হোমিওপ্যাথিক অ্যাকশন চেনার উপায় কি? আমি যে একটা প্রেসক্রিপশন করেছি সেখানটায় সত্যিকারের অর্থে অ্যাকশন ভালো মতো হচ্ছে
হোমিওপ্যাথিক অ্যাকশন হইতেছে না প্লাসিবো এফেক্ট হইতেছে না প্যালিয়েট হইতেছে, কেমনে বুঝবো? তাহলে রাত অনেক হয়েছে, এবার আমরা আমাদের প্রশ্ন উত্তরগুলো নিয়ে চিন্তা ভাবনা করব। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকেই আমরা দেখব এটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে এই অবজারভেশন, দুই ধরনের পেশেন্ট আছে এখানটায়। এক নম্বর হচ্ছে কিউরেবল, অর্থাৎ নিরাময় যোগ্য কেস। কিউরেবল পেশেন্টকে দুই ভাগে ভাগ করে নেন, তারাও এই রেজাল্ট প্রদর্শন করতে পারে। আর একটা হচ্ছে যেখানটায় ইনকিউরেবল কেস, যেখানে উপরে বলা হয়েছে ইনকিউরেবল। তাহলে দ্বিতীয় এক নম্বর গ্রুপ হচ্ছে কিউরেবল আর দুই নম্বর গ্রুপ হচ্ছে ইনকিউরেবল পেশেন্টের গ্রুপ। পেশেন্টের লেভেল অফ হেলথ না জানলে আপনি এক জায়গায় কিউরেবল পেশেন্টের ক্ষেত্রে এই রেজাল্টটা রং ক্রস, আর এই জায়গায় এই রেজাল্টটা আমরা প্রত্যাশা করি। দেখছেন, আমরা খুদাই যারা পেশেন্টের হেলথের অবস্থা জানি না, আমরা প্রত্যেক ক্ষেত্রে একই রেজাল্টে সবার ক্ষেত্রেই চাই যে বাস এই পেশেন্টটা ঠিক হয়ে যাবে, তাই কিছু পেশেন্ট সারবে না। তো আমরা অযথা হতাশার মধ্যে পড়বো না যদি আমাদের জানা থাকে যে পেশেন্ট অনুসারে রেজাল্ট চেঞ্জ হয়। শুধুমাত্র যে আপনার দোষ, আপনি সঠিক ওষুধটা চয়েস করতে পারেন না, আপনি হতাশার মধ্যে ভুগছেন, আল্লাহ কি করতেছি কিছুই বুঝতেছি না, কিন্তু ভাই ওই পেশেন্ট জর্জ ভিতুলকাসের হাতে বা হ্যানিম্যানের হাতে গেলেও ওটা কিওর হইতো না। তো সেক্ষেত্রে আমরা যদি ঠিকঠাক ভাবে গাইডলাইন পাই এবং বুঝি, তাহলে সেক্ষেত্রে আমাদের হতাশা আসবে না। আমরা তো বলবো যে এটাই তো আমি চাইতেছিলাম, এটাই তো হবে, আমি জানি। ব্যাস জাস্ট এই জিনিসটা জানার জন্য লেভেল অফ হেলথ জানা খুবই জরুরি, যেটা খুব তাড়াতাড়ি 1 জানুয়ারি থেকে শুরু হবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, ফার্স্ট নাম্বার, আমরা রেজাল্টটাকে আগে বিশ্লেষণ করে নেব যে রেজাল্টটা কেমন। এখানে একটা ফ্যাক্ট যে এই কেসের ক্ষেত্রে আমরা দেখছি যে কোনো ধরনের অ্যাগ্রাভেশন হয় নাই। অ্যাগ্রাভেশন হলে লেয়ারটা এইভাবে বাড়তো, ঠিক এইভাবে স্টার্টিং হতো, তো অ্যাগ্রাভেশন হয় না, নো ইনিশিয়াল অ্যাগ্রাভেশন। যেখানটায় অ্যাগ্রাভেশন হইব না সেখানটায় রেজাল্ট কিন্তু আপনার ভালো নয়। দেয়ার ওয়াজ নো অ্যাগ্রাভেশন এখানটায় আমরা পাই নাই, তাহলে ইট ইজ নট এ গুড সাইন, এটা খুবই একটা ব্যাড সাইন, ভেরি ব্যাড, রাইট। দ্বিতীয় এই রেজাল্টের সমস্যা কি? ডক্টর হ্যানিম্যান 2 নম্বর অ্যাফোরিজমে বলছেন যে হোমিওপ্যাথিক মেডিসিন বা হোমিওপ্যাথিক করার উদ্দেশ্য হচ্ছে একটা পার্মানেন্ট জেন্টাল র্যাপিড কিওর দেওয়ার জন্য। ইট ইজ নট এ অ্যালোপ্যাথিক জাস্ট এ উপশম বা অ্যামালাইজেশন করাই টার্গেট, অ্যাকচুয়ালি তা নয়। হোমিওপ্যাথিক টার্গেট হচ্ছে পার্মানেন্ট রেজাল্ট। ওকে, তাহলে যদি তাই হয়, সূত্র নাম্বার 2 অনুসারে যদি তাই হয়, তাহলে এখানটায় যে রেজাল্টটা আমরা পাইতেছি সেটা হচ্ছে টেম্পোরারি অ্যামালারেশন। দ্য ডিউরেশন অফ অ্যামালারেশন খুবই কম, টেম্পোরারি হইতেছে। আমরা এখানে প্রত্যাশা করছিলাম যে একটা এত সুন্দর একটা অ্যামালারেশন হইতেছে, এটা লং লাস্টিং করবে, 5 মাস 6 মাস 1 বছর, রাইট। কিন্তু সেটা 1 মাসের মধ্যেই রিল্যাপস করতেছে, রাইট। তো আমাদের প্রত্যাশা কি ছিল? লং লাস্টিং অ্যামলারেশন, লং লাস্টিং অ্যামলারেশন। কিন্তু আমরা এখানটা ডিউরেশন অফ এমএল ইজ ভেরি শর্ট। তাহলে দ্বিতীয় ব্যাড সাইন হচ্ছে এটা, এটাও ব্যাড সাইন, এটাও ব্যাড, এটাও ব্যাড, রাইট। তার মানে এখানটায় কিছু একটা সামথিং রং আছে, এখানটায় সামথিং রং। হয় পেশেন্টের মধ্যে ভুল আছে, না হলে মেডিসিনের মধ্যে ভুল আছে।
समथिंग इज रॉन्ग, दया कुछ गड़बड़ है यहाँ पे। हाँ, सीआईडी के देख से तो यहाँ पे कुछ गड़बड़ है। ব্যাপারটা এই পর্যন্ত বুঝছেন প্রত্যেকে কেন রং? কারণ যে কোনো একটা হোমিওপ্যাথিক রেজাল্ট যদি সেটা ঠিকঠাক মতো স্টার্টিং হয় তাহলে সেটা অ্যাগ্রাভেশন দিয়ে স্টার্ট হওয়া উচিত ছিল। হ্যাঁ, আপনারা তর্ক এখানটায় কেউ করছেন না, একজনের তর্ক করতে পারতেন যে আমরা 2 নম্বর অবজারভেশনের মধ্যে দেখছি যে যারা এ গ্রুপের 1 এবং 2 স্বাস্থ্যের অধিকারী সেক্ষেত্রে ইনিশিয়াল অ্যাগ্রাভেশন হয় না এবং অ্যামলারেশন হয়, সেখানটায় রেজাল্ট কিন্তু কেন তো বলতে পারবেন। এবং ডক্টর কেন্টের সম্ভবত 4 নম্বর অবজারভেশন এই কথাটাই বললেন যে সেখানটায় কোনো ধরনের অ্যাগ্রাভেশন না হয়ে দ্রুত অ্যামলারেশন হয়েছে এবং সেখানটায় রেজাল্ট কিন্তু খুবই ভালো বলেছেন তিনিও। মানে ডক্টর কেন্ট যা বলতেছেন ভিতরকার সেটাই বলছেন, এবার সুন্দর গুছিয়ে ভাবে বলছেন। কেন ওখানেও তো অ্যাগ্রাভেশন দেখা যায় না, তাহলে রেজাল্ট রং না রাইট খোঁজার উপায় কি? মাই ডিয়ার ফ্রেন্ডস, সেখানটায় ইনিশিয়াল অ্যামলারেশন তো হয়েছিল, এই ইনিশিয়াল অ্যাগ্রাভেশন তো হয় নাই, অ্যামলারেশন হয়েছিল, কিন্তু 11 নম্বর এই যে আজকেকার অবজারভেশন যেটা আছে সেই অবজারভেশনের মধ্যে টেম্পোরারি কথাটা লেখা আছে, আর সেখানটায় কি আছে? সেখানটায় টেম্পোরারি কথাটা নয়, অ্যামলারেশন লং লাস্টিং, যে একবার ওষুধ নেওয়ার ভালো 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 চলতেছে 5 মাস 6 মাস 1 বছর ভালোই চলতেছে, তাহলে এখানটায় অ্যামলারেশন ফেজটা অনেক লং লাস্টিং, তাহলে অবশ্যই পেশেন্টের হেলথের অবস্থা ভালো এবং ডিজিজের কন্ডিশন, যে ডিজিজ এখানটা এসেছিল সেটা সুপারফিশিয়াল টাইপের এবং ভাইটাল ফোর্স খুবই শক্তিশালী ছিল, এই কারণের জন্য এত লম্বা লং অ্যামলারেশন। এর সঙ্গে জেনারেল অনেক ভালো ছিল, সর্বদিক থেকে রোগী ভালো ছিল এবং সে 1 নম্বরের সঙ্গে 2 নম্বরের সঙ্গে 11 নম্বর অবজারভেশনের পার্থক্য হচ্ছে 11 নম্বরটা 1 মাসের মধ্যেই রিল্যাপস করছে আর 2 নম্বরেরটা একবার ওষুধকে পেশেন্ট হচ্ছে দুটো রেজাল্ট কখনোই গোলাবে না। তাহলে সামথিং রং এখানটায় আমরা বুঝতেছি, 1 নম্বর অ্যাগ্রাভেশন হচ্ছে না আর 2 নম্বর ডিউরেশন অফ এমএল খুবই শর্ট টাইমে হইতেছে। দেন এবারে আমরা আসবো 2টা পেশেন্টের ক্ষেত্রে জাজমেন্ট নিয়ে। মাই ডিয়ার ফ্রেন্ডস, যেখানটায় অর্গানিজম খুবই শক্তিশালী, পেশেন্টের স্বাস্থ্যের অবস্থা খুবই ভালো এবং যেখানটায় ডিজিজটা কিউরেবল, পসিবিলিটি অফ কিওর হচ্ছে কি খুবই হাই, হ্যাঁ, পসিবিলিটি অফ কিওর খুবই হাই, এমন রোগ যেটা সহজেই সারে, সেই ক্ষেত্রে এই রেজাল্টটা হচ্ছে রং, দ্য রেমেডি ওয়াজ ইনকারেক্ট। অর্থাৎ যেটা সারার যোগ্য, যে রোগ অসাধ্য নয়, সাধ্য কেসের মধ্যে যদি এই রেজাল্ট আসে তাহলে রেমেডি ওয়াজ ইনকারেক্ট, রেমেডি ইনকারেক্ট, সঠিক ওষুধ এখানটায় দেওয়া হয় নাই, রাইট। আমাদের হোমিওপ্যাথিক চেম্বার গুলোতে বেশিরভাগ ক্ষেত্রে এই কেসটাই আমরা দেখি, মানে যে সমস্ত হাটে বাজারে যে সমস্ত ডাক্তাররা যে 2 জ্ঞান 4 জ্ঞান যা খুশি তাই দিয়ে দেয়, একটু আরাম পাইলেই ব্যাস মনে করছে এটাই হচ্ছে হোমিওপ্যাথিক রেজাল্ট। বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে কত পার্থক্য দেখেন ক্লাসিক্যালের সাথে। আমরা এখানটায় এই রেজাল্টটা রোগী ভালো ছিল কিন্তু আমরা এই রেজাল্টটাকে বলতেছি যে মেডিসিন ঠিক হয় নাই। কেন? বিকজ
মেডিসিনের এখানটায় পার্শিয়াল রিয়াকশন হয়েছে, পার্শিয়াল রিয়াকশন, পার্শিয়াল সিমিলিমাম মেডিসিন হয়েছে। কেননা ডক্টর হ্যানিম্যান বলছেন যে টেম্পোরারি রিলিফ নয়, পার্মানেন্ট রিলিফ। তো রেমেডি ওয়াজ ইনকারেক্ট অ্যান্ড পার্শিয়াল রিয়াকশন। ধরেন আপনি যে কোনো মাথার যন্ত্রণা রোগীকে যদি বেলেডোনা দেন, ধরেন খুব হাই ইন্টেন্সিটির পেন হইতেছে, তাহলে বেলেডোনা দিলেই আপনি কিন্তু এখানটায় কিছুটা আরাম পাইবেন সুনিশ্চিত ভাবে, কিন্তু এই আরাম টেকসই হবে না। কেননা বেলেডোনা হচ্ছে একটা ইনফ্ল্যামেটরি মেডিসিন এবং ব্লাড সার্কুলেশন, নিউরোভাস্কুলার সিস্টেমের উপরে কাজ করা একটা দুর্দান্ত মেডিসিন। শুধু বেলেডোনা নয়, আপনি যদি এখানে গ্লোনিয়ন হেড পেনের জন্য প্রেসক্রিপশন করেন, দেন আপনি দেখবেন কিছু আরাম হইতেছে রোগী। সর্দি কাশির যে কোনো কেসে আপনি ওসিমাম সেঙ্কাটাম দিবেন অথবা ইকোনাইট প্রেসক্রিপশন করবেন, কিছু না কিছু আরাম পাইবে, কিন্তু এই আরাম টেকসই নয়। আমি এতগুলো দৃষ্টান্ত কেন দিচ্ছি? নেট্রামিওর আপনি যে কোনো কেসে দেন, সেক্ষেত্রে আপনি কিছু না কিছু আরাম পাইবেন। কেননা আমরা আমাদের জীবনে, আমরা জীবনযাত্রা কোনো ফেজে খুবই হয়েছিলাম, সেটা কারণে হোক, সেটা ওয়াইফের প্রতারণার কারণে হোক, সেটা বাবা মায়ের অন্যায় ব্যবহারের কারণে আমরা কোনো না কোনো সময় শোকার্ত ছিলাম। শোক আছে, দুঃখ আছে, মানব জীবন যতদিন আছে। তাহলে নেট্রামিওর সুপারফিশিয়ালি ম্যাচ করে, এটা বুঝছেন? তাই একটা উপরে উপরে একটা আরাম দেখা যায়, কিন্তু আরাম টেকসই হয় না। কেন? বিকজ মেডিসিন ডিপ ভাবে কানেক্টেড নয়। যেখানটায় মেডিসিন ডিপ ভাবে কানেক্টেড নয়, সেখানটায় ডিপ রিয়াকশন তো সেখানটায় হবে না, এবং প্যাথোলজিও কিওর হইবে না। ডিপ মেডিসিনের ডিপ রিয়াকশন হইবে, অর্থাৎ পেশেন্টের সঙ্গে যেটা সব থেকে বেশি ম্যাচ, সেই মেডিসিনই সত্যিকারের অর্থে কিউরেটিভ। এবং ডাক্তাররা যে ভুল আমার দ্বারা হয় বড় বড় ভুল হয়েছে ডিটেকশন করতে গিয়ে, যখনই তারা এই যে দেখছে, তখন তারা এটা অ্যাডমিট করে সত্যিকারের অর্থে ভুল হয়েছে। তাহলে এখানে তিনি তাকে ফের স্টাডি করেন, সুপারফিশিয়াল ভাবে কাজ করতে সময় পেশেন্ট, এবং সব আমার হচ্ছে না, তাহলে এখানটায় মেডিসিনটা সুপারফিশিয়ালি হয়েছে। ধরেন আপনি একটা কেসের মধ্যে যেখানটায় ধরেন আর্সেনিক প্রেসক্রিপশন হবে, আপনি সেখানটায় ক্যামোমিলা, পালসেটিলা, এই সমস্ত মেডিসিন, নাক্সপোমিকা, এই সমস্ত এই তিনটে মেডিসিন আপনি প্রেসক্রাইব করেছেন। ক্যামোমিলা দিয়েছেন, ফেল। পালসেটিলা, ক্যামোমিলা দিয়েছেন, কিছুদিন আরাম, তারপর ফের রিল্যাপস। পালসেটিলা দিলেন, সেও কাজ করলো না, কিছুটা ভালো রেখে ফের আবার যেমন তেমন। নাক্সপোমিকা দিলেন, সেও ফেল। পরবর্তীকালে আপনি খুব চিন্তা ভাবনা করে দেখলেন যে আরে কেস টু ফিয়ার অফ ডেথ, এখানটায় তো একটা অ্যাংজাইটি আছে, এবং সেই অ্যাংজাইটি সাথে একটা ফাস্টিডিয়াসনেস আছে, প্লাস পেশেন্ট হচ্ছে রেস্টলেস, সেকে তার মধ্যে এক ধরনের প্রচন্ড তার যে চিড়চিড়ে মেজাজের কারণে একটু চিড়চিড়া মেজাজও হয়। আর্সেনিক কিছুতেই সন্তুষ্ট হয় না, ফাস্টিডিয়াস টাইপের। আপনি সেই জন্য নাক্সের সঙ্গে রিলেটেড করে বসছেন। ক্যামোমিলার খিটখিটে মেজাজ, সেজন্য আপনি আর্সেনিককে ভুলভাবে রিলেট করে ফেলছেন। তাহলে যখনই আপনি দেখবেন যে ক্যামোমিলা, পালসেটিলা, নাক্সপোমিকা ফেল হওয়ার পরে, আপনি যখন সঠিক ট্রু মেডিসিন যদি হয় আর্সেনিক দেওয়ার পরে দেখবেন কেসের মধ্যে ডেপথ এমএল চালু হইতেছে, অ্যাগ্রাভেশন হইতেছে এবং অ্যামলারেশন, কেস একদম ঠিক। তাহলে এই সমস্ত মেডিসিন গুলো ছিল ক্লোজ মেডিসিন,
বাট নট কারেক্ট মেডিসিন। কারেক্ট মেডিসিন ছিল এটা, রাইট? ইট ইজ ক্লোজ বাট নট কারেক্ট। এবং আর্সেনিক দেওয়ার পরেই দেখবেন প্রথম থেকে যে কেসটা এত খিচুড়ি মার্কা মনে হচ্ছিল, একদম পুরো পানির মতো সুন্দরভাবে ক্লিয়ার হইতেছে, রাইট? এই পর্যন্ত ক্লিয়ার? পেশেন্ট নাম্বার 1 কিউরেবল পেশেন্ট। সেক্ষেত্রে আমরা এরকম রেজাল্ট প্রত্যাশা করি না। যেখানটায় পেশেন্টকে কিওর করা সম্ভব সেই জায়গায় এরকম রেজাল্ট টেম্পোরারি রিল্যাক্স উইদাউট অ্যাগ্রাভেশনস আমরা আশা করি না। সেখানটায় মেডিসিন ক্লোজ বাট নট কারেক্ট। সুপারফিশিয়াল ম্যাচিং এর কারণে বা পার্শিয়াল ম্যাচিং এর কারণে, আংশিক সিমিলিমাম হওয়ার কারণে একটা আরাম উপরের স্তরে দেখা যাচ্ছে, কিন্তু ডিপ অর্গান, ডিপ জায়গাগুলো টাচ করতে পারে নাই ওষুধ। সেই কারণে একটা প্যাথোলজিক্যাল আরাম আসতেছে বা সুপারফিশিয়াল একটা আরাম আসতেছে। এ পর্যন্ত ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। দেন আমরা গ্রুপ নম্বর 2 নিয়ে কথা বলবো, ইনকিউরেবল পেশেন্ট। ধরেন একটা মেটাস্টেসিস অফ ক্যান্সার আসলো, সেটা ক্যান্সারের মেটাস্টেসিস স্টেজের মধ্যে আছে, এরকম একটা পেশেন্ট আসলো। দেন আপনি দেখবেন এই রেজাল্টটাকেই আপনি দেখতে পাবেন। অর্থাৎ এই পেশেন্ট গ্রুপ ডি এর মধ্যে আছে, অসাধ্য কেসের মধ্যে আছে। অসাধ্য, বারবার একটা কথা শোনেন, অসাধ্য কেস। এটা কোনো হাই লেভেলের কেস নয়। তাহলে আমরা যদি দেখি যে হোমিওপ্যাথিক মেডিসিন গুলো ভাইটাল রিয়াকশন স্টার্টিং হয় একটা ইনিশিয়াল অ্যাগ্রাভেশনের ধরে, অর্থাৎ এখানে যে কথাটা বলেছিলাম যে ডিপ রিয়াকশন, মোর ভাইটাল রিয়াকশন স্টার্টিং উইথ অ্যান ইনিশিয়াল অ্যাগ্রাভেশন। যখনই আপনি দেখবেন যে একটা ইনিশিয়াল অ্যাগ্রাভেশন হইতেছে, তার মানে এখানটায় মেডিসিন খুবই ডিপলি ভাবে কাজ করতেছে, অর্থাৎ ভাইটাল রিয়াকশন এখানে স্টার্টিং করতে পারছে, রাইট? এই ভাইটাল রিয়াকশনকে আমরা শুধু আমরা কিউরেবল কেসের মধ্যে দেখতে পাই, কিন্তু এত ডিপ রিয়াকশন ইনকিউরেবল বা অসাধ্য কেসের মধ্যে, অর্থাৎ যেমন ক্যান্সার এই সমস্ত কেসের ক্ষেত্রে আমরা যেখানে মেটাস্টেসিস হয়ে গেছে আমরা দেখতে পাই না। এটা বুঝছেন কেন দেখতে পাই না? প্রশ্ন হচ্ছে এটা, বিকজ অ্যাগ্রাভেশন করার মতো ক্ষমতা ডিফেন্স মেকানিজমের থাকতে হবে। অর্থাৎ এখানটা ডিফেন্স মেকানিজম দীর্ঘদিন ধরে কম্প্রোমাইজ হয়ে শেষ প্রায় অবস্থায় এসে গেছে। ডিফেন্স মেকানিজম ক্যান্সারকে অ্যালাউ করছে বডির মধ্যে, আর তার কোনো ধরনের ডিফেন্স বডির মধ্যে চলছে না। মেটাস্টেসিস অলরেডি স্টার্টিং হয়ে গেছে, সেখানটায় কোনো ধরনের ডিফেন্স আর কাজ করছে না। সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিন গিয়ে ওখানটায় কোনো অ্যাগ্রাভেশন ঘটাবার মতো এনার্জি পায় না, এতটাই উইক ডিফেন্স মেকানিজম থাকে। ধরে অ্যাজ এক্সাম্পল, বাস্তবে উদাহরণ না দিলে অনেক সময় কানেক্ট করা যায় না। এত দুর্বল ব্যক্তি, এখন তাকে যদি একটা এমএলএ বা এমপি টাইপের ব্যক্তি যদি তার একটা থাপ্পড় মারে, ধরেন ঝাড়ুদার টাইপের ব্যক্তি, যার কোনো ডিফেন্স নাই, যার সমাজের মধ্যে কোনো ডিফেন্স নাই, যে খুবই অসহায় একজন মানুষ, তাকে যদি কোনো একজন শক্তিশালী মানুষ থাপ্পড় মারে, সে কিন্তু ওই থাপ্পড়টা খেয়ে চুপচাপ চলে আসবে। তার একটা গালি গালজ করার মতো ক্ষমতা থাকবে কি? বিকজ তার কোনো ডিফেন্স নাই, মার খেয়ে বেচারা চুপচাপ চলে আসবে। যখনই এই পাওয়ার থাকবে, ওই ব্যক্তি যদি এমএলএ টাইপের ব্যক্তি হয় আর অন্য কেউ যদি তার একটা থাপ্পড় মারে, সে যতই শক্তিশালী ব্যক্তি হোক না কেন, সে কিন্তু জানে তার অবস্থান কি, সে কিন্তু সেখানে তৎক্ষণাৎ প্রতিবাদ করবে, অথবা একটা থাপ্পড়ের বদলে 2টা ঘুষি মারবে, কিন্তু বিকজ হি ইজ ভেরি পাওয়ারফুল। ডিফেন্স সে জানে আমি অনেকের সাথে কানেক্টেড, আমার গায়ে হাত দেওয়া এত সোজা ব্যাপার না। তো ডিফেন্স মেকানিজম যদি শক্তিশালী থাকে,
তবেই হোমিওপ্যাথিক মেডিসিন সেখানটায় অ্যাগ্রাভেশন করতে পারে, এনার্জি সেখানটায় প্রডিউস করে অ্যাগ্রাভেশন ঘটাইতে পারে। কেননা এই অ্যাগ্রাভেশন ঘটানোর জন্য যে পরিমাণে এফোর্ট এবং এনার্জি লাগবে, এফোর্ট এবং এনার্জি লাগে অ্যাগ্রাভেশন হওয়ার জন্য, যে এফোর্ট বা এনার্জি সাপোর্ট লাগে সেটা তো অলরেডি শেষ হয়ে গেছে। ক্যান্সার তো প্রেজেন্ট এবং মেটাস্টেসিসের স্তরে আছে, থার্ড লেভেলের ক্যান্সার। ব্যাপারটা বুঝছেন? তাহলে এখানটাই তো সমস্ত এনার্জি অলরেডি ওয়েস্ট। তাহলে এই বডি কি অ্যাগ্রাভেশন ঘটানোর মতো ক্ষমতা আছে? তাই এই ক্ষেত্রে হোমিওপ্যাথিক ঔষধ প্রেসক্রিপশন করলে কি হইব? ডাইরেক্ট অ্যামালারেশন হইব এবং সেই অ্যামালারেশন টেম্পোরারি হইব, টেম্পো, রাইট? একটা টেম্পোরারি অ্যামালারেশন এখানটায় চালু হইব এবং মেডিসিন যে এনার্জি প্রডিউস করেছিল, ধরেন আপনি এই ক্যান্সার পেশেন্টকে আর্সেনিক প্রেসক্রিপশন করেছিলেন, তো আর্সেনিক দেওয়ার পরে একটু যে এনার্জি গ্রো হয়েছে সেই এনার্জি খুব তাড়াতাড়ি শেষ, এক্সহস্টেড হয়ে যায় খুব দ্রুত। হোমিওপ্যাথিক ঔষধের পাওয়ার এখানটায় খুব দ্রুত এমন একটা ভারী ভারকাম প্যাথোলজি তার মধ্যে আছে, এমন একটা ভারী প্যাথোলজি ক্যান্সারের মতো ব্যাপার আছে, সেখানটায় সে অলরেডি আশেপাশের অর্গান গুলোকে সাপ্রেস করছে এবং সেখানকার ফাংশনকে অকেজো করে দিচ্ছে। সেখানটায় মেডিসিন এক্সহস্টেড হয়ে যায় খুব তাড়াতাড়ি, মেডিসিন এখানটায় স্টে করতে পারে না, মানে মেডিসিনের এনার্জি আর কি, মেডিসিন কখনো স্টে করে না, মেডিসিনের এনার্জি খুব দ্রুত পুড়িয়ে যায়, রিল্যাপস করে। ওই জন্যই যখনই এনার্জি শেষ তখনই আবার রিল্যাপস। এই জন্য যে সমস্ত ইনকিউরেবল কেস আছে মাই ডিয়ার ফ্রেন্ডস, সেখানটায় আপনি দেখবেন খুব দ্রুত চেঞ্জ অফ সিম্পটোলজি, চেঞ্জ অফ সিমটমস আপনি সেখানটায় খুব দ্রুত দেখবেন। অর্থাৎ যেখানটায় ভারী প্যাথোলজি এক্সিস্ট করতেছে, গ্রুপ ডি পেশেন্ট অর্থাৎ কেসের মধ্যে আছে, সেখানটায় আপনি একটা ওষুধ দিবেন, সঙ্গে সঙ্গে পিকচার চেঞ্জ, আরেকটা ওষুধ, আরেকটা ওষুধ দিচ্ছেন, ফের সঙ্গে সঙ্গে পিকচার চেঞ্জ। মানে এত বেশি পিকচার চেঞ্জ হয়, অর্থাৎ সিমটোলজি এত দ্রুত পরিবর্তন হয়, তখনই একজন হোমিওপ্যাথিক ডাক্তার রিয়ালাইজ করে যে সামথিং ইজ রং, এই পেশেন্ট তো গ্রুপ ডি, এর তো সারানোর অসাধ্য। কোনো মেডিসিনই ঠিকঠাক মতো খাপে খাপে বসে না, এবং অর্থাৎ সিমটোলজি ধোঁয়া ধোঁয়া থাকে, এবং হচ্ছে কি মেডিসিনের পাওয়ার খুব দ্রুত এক্সহস্ট হয়। তাহলে কয়েকটা বৈশিষ্ট্য, এক নম্বর হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিনের পাওয়ার খুব দ্রুত এক্সহস্টেড হয়, দ্বিতীয় নম্বর খুব দ্রুত সিমটোলজি চেঞ্জ হয়, চেঞ্জ অফ সিমটমস, আর সিমটমস এর প্যাটার্ন থাকে, মেডিসিনের প্যাটার্ন থাকে ধোঁয়াশা যুক্ত, ধোঁয়াশা ধোঁয়াশা সিমটমস। পারফেক্ট একটা পিকচার আপনি এখানে কখনোই খুঁজে পাবেন না। ক্লিয়ার? এবং হোমিওপ্যাথিক ডাক্তার প্রায়শই দেখবেন যে আল্লাহ, এই রোগী এত বেশি ঔষধ কেন লাগতেছে, আজকের একরকম পিকচার, কালকের আর এক রকম পিকচার। তো চেঞ্জ অফ মেডিসিন, মানে মেডিসিন চেঞ্জ করতে করতে ক্লান্ত হয়ে পড়বে। মেডিসিন চেঞ্জ, খালি দেখবেন চেঞ্জেস অফ সিমটমস এর কারণে মেডিসিনও খুব ঘন ঘন তাকে খুব দ্রুত চেঞ্জ করতে হচ্ছে, তাহলে মেডিসিন খুব দ্রুত চেঞ্জ করতে হবে। এই কয়েকটা বৈশিষ্ট্য যখনই আপনি দেখবেন, দেন আপনি এই প্রশ্নের উত্তর পাইলেন যে কখন আপনি বুঝবেন যে ইনকিউরেবল কেস কি, আমার পেশেন্টটা কি ইনকিউরেবল না, এখানে কোনো অ্যামলারেশন স্টে করে না আর দ্রুত সিমটোলজি চেঞ্জ হয়ে যায়। মাই ডিয়ার ফ্রেন্ডস, একটা খুবই খারাপ অবস্থার পেশেন্ট আমি দেখেছিলাম, মাল্টিপল স্ক্লেরোসিস, মাল্টিপল এমএস স্ক্লেরোসিসের একটা পেশেন্ট ছিল, যেখানটায় ব্রেনের গ্রে ম্যাটার বা হোয়াইট ম্যাটার নষ্ট হয়ে যাচ্ছিল, একটা ছোট বাচ্চা, যার মধ্যে কনভালশনস এবং হিস্টেরিয়া টাইপের এপিসোড ছিল। তো এই পেশেন্টকে ব্যাঙ্গালোর অ্যালোপ্যাথিক মেডিকেল কলেজ হচ্ছে কি ইনকিউরেবল ঘোষণা করছে।
এই পেশেন্ট একদম পুরো ধনুকের মতো বাঁকা হয়ে যায়, কোনো কথা বলতে পারে না, বয়স 7-8 বছর হয়ে গেছে, কোনো কথা বলতে পারে না, ইভেন বডি নাড়াইতে পারে না, ফুল বডি মোটর একদম কোল্যাপসড, মোটর সিস্টেম প্রপারলি ভাবে কোল্যাপসড, নিচে একটা আঙ্গুল পর্যন্ত নাড়াবার ক্ষমতা নাই, আর মাঝে মাঝে কনভালশন অ্যাটাক হয়, রাইট? মাই ডিয়ার ফ্রেন্ডস, এই কেসে, এটা 2019 সালের কেস ছিল, এই কেসে ট্রিটমেন্ট করার সময় এত হ্যাজার্ড সিচুয়েশন আমি কখনোই ফেস করিনি আমার লাইফে। তো তখন ব্যাঙ্গালোর হসপিটাল যখন তাদেরকে বললো যে এই বাচ্চা তো বাঁচবে না, এর মধ্যে এমন ডিজিজ আছে, তো আপনারা এটাকে বাড়ি নিয়ে চলে যান, যতদিন বাঁচে যতটুকু লোকাল অ্যালোপ্যাথিক ঔষধের দ্বারা যতটুকু আরামের পজিশনে রাখা যায় চেষ্টা করে। তো অ্যালোপ্যাথিক ওষুধে প্রচন্ড পয়সা যায় এবং খুবই গরিব মানুষ বলে হোমিওপ্যাথিকের দ্বারস্থ হন। তো এই কেস লিড করেছিলাম আমি। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই কেসের মধ্যে আমি অদ্ভুত অদ্ভুত ব্যাপার দেখতে পাই। যখনই দেখতেছি ঠোঁট ফোট লাল, জ্বর আসতেছে, হেসতেছে, বেলেডোনা দিলাম। বেলেডোনা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সিমটমস চেঞ্জ, কুপ্রা মেটালিকাম। কুপ্রা মেটালিকাম দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সিমটম চেঞ্জ, ঘড়ঘড়ানি বুকের মধ্যে উপস্থিত, অ্যান্টিয়ামটার্ড। অ্যান্টিয়ামটার্ড দেওয়ার পরে ঘড়ঘড়ানি চলে গেল, তারপরে ফের প্রচন্ড পাতলা পায়খানা স্টার্ট হয়ে গেল। দেন তখন দেওয়া হয়েছিল কার্বোভেজ। তো এইভাবে মেডিসিন এত দ্রুত চেঞ্জ হচ্ছে। তো আমি আমার একটা মাস্টারের সঙ্গে আমার মনে হচ্ছিল যে আমি কোথাও হয়তো ভুল করছি। তো ডক্টর সুশীল দুবের সাথে আমি ফোনে কনসাল্ট করি। তো স্যার আমাকে বলেন, এই কেসে তুমি কখনোই নির্দিষ্ট পিকচার পাবে না, তোমার এইভাবে ওষুধ চেঞ্জ করে 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 পেশেন্ট যতদিন বাঁচবে ততদিন চলতে হবে। এটা সলভের বাইরের কেস, ইট ইজ কল ইনক্রেডিবল কেস। ওকে, ভেরি গুড। দেন আমি 2020 সালে বাংলাদেশের একটা ক্যান্সার পেশেন্ট দেখলাম, অলরেডি মেটাস্টেসিস হয়ে গেছে। সেটা হচ্ছে হেপাটিক ক্যান্সার। হেপাটিক নয়, অ্যাকচুয়ালি হেপাটিক পাইলস এর ক্যান্সার। তো যে বাইল ডাক্ট আছে, সেই বাইল ডাক্টের মধ্যে ক্যান্সার আস্তে আস্তে গ্রো করছে এবং আমার কাছে এসছে মেটাস্টেসিস স্টেজে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ক্ষেত্রেও আমি অদ্ভুত সিনারি দেখি। এই রেজাল্টটাই শো হচ্ছিল, যে ওষুধ দিয়ে টেম্পোরারি রিলিফ হয় কিন্তু পার্মানেন্ট ভাবে কিওর হইতেছে না, বা কোনো ধরনের সিমটোলজি চেঞ্জ হইতেছে না, একটার পর একটা সেট আসতেছে। তো এই ক্ষেত্রে ওষুধ কি ছিল? ক্যাডমিয়াম সালফ, তারপরে আর্সেনিকাম অ্যালবাম, সালফার, একটার পর একটা মেডিসিন চেঞ্জ, কোনো জায়গায় স্টে করছে না পেশেন্ট, রাইট? তাহলে এই ধরনের ভারী প্যাথোলজি, বালবুলার প্যারালাইসিস, অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস, মাল্টিপল স্ক্লেরোসিস, অ্যাডভান্স স্টেজের ক্যান্সার, এই সমস্ত কেস হচ্ছে অসাধ্য কেস। এখানটায় অ্যাকচুয়ালি কি হয়েছে, এখানটায় অর্গানিজম এবং সিস্টেম গুলো এমন ভাবে চেঞ্জ হয়ে গেছে, ভাইটাল অর্গান এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনি কখনোই পার্মানেন্ট কিওর নিয়ে আসতে পারবেন না। এটা ডক্টর কেন্টের সম্ভবত 7 নম্বর অবজারভেশন। ডক্টর কেন্টের 7 নম্বর অবজারভেশন আর বিতুল কাসের 11 একই পেপার। ডক্টর কেন্ট ওখানটায় বলেন যে ওখানটার ভাইটাল অর্গানের মধ্যে একটা ডিস্ট্রাকটিভ প্যাথোলজি স্টার্ট হয়ে গেছে অলরেডি, অর্গান একটা ধ্বংস হয়েছে। তো এক্ষেত্রে আপনি কখনোই ঠিক করতে পারবেন না। ধরেন যদি কারোর কিডনি নষ্ট হয়ে যায় বা লিভার নষ্ট হয়ে যায়, আপনি যে ওষুধ দিবেন রিল্যাপস করবে, বিকজ পাওয়ার নাই, আর সামর্থ্য নাই যে সে রিব্যালেন্স করতে পারবে বডিকে। একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করে যাওয়ার পরে পৃথিবীর কোনো ডাক্তারের সাধ্য নাই, হোক সেটা হোমিওপ্যাথিক হোক সেটা অ্যালোপ্যাথিক, যে সেই জায়গা থেকে পেশেন্টকে টেনে নিয়ে আসতে পারে। দ্বিতীয় নম্বর পেশেন্ট হচ্ছে যাদের ভাইটাল অপারেশন আছে, ভাইটাল অর্গান গুলোতে অপারেশন আছে, ধরেন একটা কিডনি নাই বা বাইল ডাক্ট নাই, এই সমস্ত পেশেন্ট গুলো ঠিক এরকম টাইপের মানে শো করবে আর কি, সিমটম শো করবে। একটার পর একটা মেডিসিন, সুপারফিশিয়ালি এভালুয়েশন,
তারপরে একটার পর একটা রোগ স্টেজ। তাহলে 1 নম্বর ব্যাপার গেল যেখানটায় ভারী প্যাথোলজি, হেভি প্যাথোলজি বিরাজ করছে, সে জায়গাটায় ক্ষেত্রে আপনি এরকম রেজাল্ট দেখবেন। নাম্বার 2 হচ্ছে যেখানটায় কোনো অর্গান মিসিং আছে, মিসিং অর্গানের কারণে পুরো সিস্টেমের যে হোমিওস্ট্যাসিস সেটা মেনটেন্স হইতেছে না, সেক্ষেত্রে এরকম রেজাল্ট দেখবেন। নাম্বার 3 আর একটা গ্রুপ অফ পেশেন্ট আছে যাদের ক্ষেত্রে আপনি কোনো তেমন ভারী প্যাথোলজি দেখবেন না, বাট আপনি দেখবেন এই ধরনের রিয়াকশন ওভার অ্যান্ড ওভার, আপনি ঔষধ চেঞ্জ করে মানে পাগল হয়ে যাচ্ছেন। তো সেখানটায় দেখা যায় যে ডিফেন্স মেকানিজম সিভিয়ারলি ভাবে সাপ্রেস হয়েছে বা কম্প্রেস হয়েছে, বুঝছেন? ডিফেন্স মেকানিজম যেখানটায় খুবই সিভিয়ার ভাবে কম্প্রোমাইজ হয়েছে, যেমন ধরুন এইডস এর ক্ষেত্রে পুরো ইমিউন সিস্টেম এখানটায় শেষ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি ভারী প্যাথোলজি উপরে না ক্যান্সার না কোনো কিছু আপনি দেখতেছেন, কিন্তু আপনি সেখানটায় দেখছেন কয়েকটা ভেগ সিমটমস, যেমন প্রচন্ড পেশেন্ট দুর্বল, জেনারেল পাওয়ার খুবই কম, বডির জেনারেল প্যাথোলজি ফিজিওলজি গুলো ঠিকঠাক প্রসেসিং হইতেছে না, ল্যাক অফ কনসেন্ট্রেশন, কোন জিনিসে মনোযোগ বসাইতে পারছে না, সবসময় পেশেন্ট প্রচন্ড ডাল, ফিজিক্যাল উইকনেস, সমস্ত কিছু থেকে ইনডিফারেন্স মুড। তো এমন ভাবে অর্থাৎ মেন্টাল প্যাথোলজি যেখানটায় খুব সিভিয়ার ভাবে ডমিনেন্ট করতেছে, সেক্ষেত্রে আপনি দেখবেন এরকম টাইপের রিল্যাপস, অর্থাৎ সেখানটায় কোনো খালি ভেগ সিমটমস আপনি দেখবেন, এবং এমন ধোঁয়া ধোঁয়া আবছা আবছা সিমটমস, সেখানটায় আপনি কোনো মেডিসিন জুত মতো বসাতে পারছেন না, রাইট? তো সেক্ষেত্রে আপনি বুঝবেন যে এখানটায় ডিফেন্স মেকানিজম খুবই কম্প্রোমাইজড বা সাপ্রেসড হয়ে আছে। তো কম্প্রোমাইজড সিচুয়েশনের ক্ষেত্রে যেখানে ডিফেন্স মেকানিজম কম্প্রোমাইজ সিচুয়েশন, সেক্ষেত্রেও এই ধরনের রেজাল্ট দেখা যায়। তাহলে আমরা বুঝলাম যে ইনকিউরেবল প্যাথোলজি, ইনকিউরেবল কেস কেমন ধরনের, কিভাবে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে ওপেন হয় উইদাউট কোনো ইনভেস্টিগেশন, অর্থাৎ আপনি রিপোর্ট না করে বুঝতে পারবেন হোমিওপ্যাথিক ঔষধ দিয়ে বডিতে রিয়াকশনের ধারাবাহিকতাকে পর্যবেক্ষণ করে দেখবেন যে এরকম একটা সিচুয়েশন আসতেছে। কিন্তু যে কেস কিউরেবল, সেখানটায় যদি এরকম রেজাল্ট আসে, তাহলে আপনি বুঝবেন যে আপনার মেডিসিনটা রং। তাহলে পেশেন্ট দুই প্রকারের হইল, কিউরেবল পেশেন্টের রেজাল্ট রং, ইনকিউরেবল পেশেন্টের রেজাল্ট ওকে। এবারে যদি আল্লাহর রহম করে অনেক সময় এই ইনকিউরেবল কেসের মধ্যে সঠিক হোমিওপ্যাথিক ডাক্তারের হাতে পড়লে একটার পর একটা ড্রাগস সঠিকভাবে প্রেসক্রিপশন করার পরে, একটার পর একটা রেমেডি সঠিকভাবে দেওয়ার পরে, যদি তার ভাইটাল ফোর্সের এনার্জি গ্রো করে বা ভাইটাল ফোর্স যদি শক্তিশালী হয়, তখন কিছু সিমটোলজি ব্যক্ত করার ক্ষমতা যখন তার মধ্যে জন্মায়, তখন এই কেসটা আর ইনকিউরেবল থাকে না, তখন কিউরেবল দায়ের মধ্যে এসে যায়। যদি তার হেলথের অবস্থা কোনোভাবে ভালো হয়, গ্রুপ ডি থেকে সে গ্রুপ সি তে প্রবেশ করতে পারে, তখন এই কেস কিউরেবল হয়ে যায়। তবে সেটা খুবই কম, রেয়ার, এবং সেখানটায় খুব হেভি প্রেসক্রাইবার মানে হেভি গুড প্রেসক্রাইবার হয়, তবুও যার চিন্তা ভাবনা থিঙ্কিং প্যাটার্ন খুবই লজিক্যাল এবং খুবই ঠান্ডা মস্তিষ্কে ধৈর্যশালী ডাক্তার, এবং খুবই অভিজ্ঞ ডাক্তার, এরকম অনেক কেস তারা ঠিক করতে পেরেছে, তবে কম, সংখ্যা খুবই কম। ওকে, এইবার আসেন তৃতীয় নম্বর প্রশ্ন, প্লাসিবো এফেক্ট। হোয়াট ইজ প্লাসিবো এফেক্ট? প্লাসিবো এফেক্ট শুধুমাত্র যে হোমিওপ্যাথিতে আছে অ্যাকচুয়ালি তা নয়, প্লাসিবো এফেক্ট সমস্ত প্যাথিতেই আছে। প্লাসিবো মানে কোনো উইদাউট কোনো মেডিসিন পেশেন্টের আরাম হওয়া, উইদাউট কোনো মেডিসিনাল অ্যাকশন ছাড়া। কেমনে? ধরেন আপনি একটা পেশেন্ট, আমি যদি একটা পেশেন্ট হই, তো এমন একটা ক্লিনিকে গিয়েছি যেখানটা কাঁচের দরজা, চারদিকে এসি করা, বসবার রুম সেরকম, হাই টেকনোলজি ইউজ করা হয়েছে, সেই রুমের মধ্যে নানান ধরনের গ্যাজেট আছে, একটা কঙ্কাল পাশে দাঁড় করানো আছে, ডাক্তারের চেয়ার সেই মাপে উঁচু, আর ডাক্তারের আভাব এবং তার পোশাক পরিচ্ছেদ
খুবই জাঁকজমকপূর্ণ বা চাকচিক্যময়, এরকম একটা ক্লিনিকে পেশেন্ট ঢোকার পরেই তার মধ্যে একটা প্লাসিবো এফেক্ট পড়ে যে মাশাআল্লাহ এতদিন বাদে সত্যিকারের হোমিওপ্যাথিক চেম্বার আসছি। মনে হইতেছে হোমিওপ্যাথি খুব বড় ডাক্তার। নাম শুনে আসছেন 10 কিলোমিটার 100 কিলোমিটার দূর থেকে, অনেক কিছু সারাইছে সে। এখন এই ক্লিনিকে প্রবেশ করার সাথে সাথে তার চিন্তা ভাবনার লেভেলে এক ধরনের এনার্জি প্রডিউস হচ্ছে না ভাই? একটা হোপ ক্রিয়েট করছে না? হোপ ইজ ইকুয়াল টু এনার্জি। একটা হোপ ক্রিয়েট করছে, একটা মাইন্ডের মধ্যে একটা ভালো একটা সংকেত যাচ্ছে যে একটা গুড ডক্টরের, একটা ভালো একটা আধুনিক ডাক্তারের হাতে পড়ছি। এই যে হোপ এবং এই যে গুড এফেক্ট এনভায়রনমেন্টের তার মধ্যে পড়া শুরু করে, তার ব্রেনের, তার থিঙ্কিং প্যাটার্নে, তার মগজে মস্তিষ্কে এর একটা এনার্জি, একটা শক্তির মতো। দেখেন, এনার্জি হচ্ছে পৃথিবীর প্রথম ব্যাপার। কোয়ান্টাম ফিজিক্স পুরো এনার্জির উপরে ডিপেন্ডেন্ট। হোমিওপ্যাথিক মেডিসিন এনার্জি। তো এই যে কিছু কিছু ঝাড়ফুঁকে আমি 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 দেখছি অনেক রোগী আমার কাছে এসে বলে, ডাক্তার আমার যদি জ্বর হয় ফুঁক নিলে সেরে যায়। মানে ফুঁক, মানে ঝাড়ফুঁকে জ্বর সেরে যাচ্ছে কেমন? আমি অনেক চিন্তা ভাবনা করছি। ধরেন সে কি যে বলে ফুঁক দেয় কিন্তু জানি না, কিন্তু পেশেন্টের একটা বিশ্বাস সেখানটায় তার সাথে কানেক্টেড হয়ে আছে যে দিলেই আমি সারব। একটা পজিটিভ পাওয়ার মাইন্ডের মধ্যে যায়। এটা আমি অনেকের মধ্যে দেখছি। এই জিনিসটাকে তো ব্যাখ্যা করতে হবে। তো এখানটা অ্যাকচুয়ালি চাই এনার্জি। অনেক ডিজিজ আছে, অনেক মহাত্মার কাছে, অনেক অলিয়া উলিয়ার কাছে গিয়ে সেরে যায়। বিকজ কেমনে সারে? বিকজ তার বডির যে এনার্জি, তার মাইন্ডের পবিত্রতার যে এনার্জি, সেটা পেশেন্টের বডিতে সঞ্চারিত হয়। মেসমারিজম একটা অলরেডি ডক্টর হ্যানিম্যান একটা অধ্যায় রচনা করছেন অর্গাননের মধ্যে। তো হোমিওপ্যাথিক মেডিসিন ও এনার্জি আর এই সমস্ত মহৎ ব্যক্তি বা এই সমস্ত ঝাড়ফুঁকের মধ্যে এনার্জি। আপনি একটা ভালো ক্লিনিকে, একটা ভালো ডাক্তারের সংস্পর্শে গিয়েছেন, এটাও অলরেডি একটা এনার্জি হিসেবে কাজ করতেছে। বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, এই এনার্জি কতক্ষণ অবশিষ্ট থাকে? একটা টেম্পোরারি রিলিফ দেয়। টেম্পোরারি রিলিফ দেয়। যখনই কিছুদিন বাদেই আবার পেশেন্টের সিমটমস গুলো রিল্যাপস করে, ঠিক এরকম টাইপের। তো আমাদের ধোকা খাওয়ার উপায় নাই যে প্লাসিবো এফেক্টের কারণে কি করছে কিনা। অনেক ডাক্তার এত সুন্দর করে কথা বলে, তাদের কথা এত মিষ্টি, এত কাউন্সিলিং পূর্ণ হয় যে পেশেন্টের মনকে তারা আশ্বস্ত করে ফেলতে পারে। যেমন সাইকিয়াট্রিস্টরা যেভাবে কাজ করে, আমাদের বর্তমানে অ্যালোপ্যাথিক মডার্ন সায়েন্সে যে সমস্ত সাইকিয়াট্রিস্ট কাজ করে, তাই না, তাদের কথাবার্তা এত সুন্দর হয় যে পেশেন্টকে এমন ভাবে রিয়ালাইজ করায় ব্যাপারগুলোকে, অনেক এনার্জি হয়। কিন্তু যদি সত্যিকারের ক্রনিক মেন্টাল ডিজিজ থাকে, পূর্বের অবস্থা বেশিরভাগ সময় ফিরে আসে বা তার থেকে খারাপ অবস্থা ফিরে আসে। তো যাক, সেটা একটা কনভার্সন, একটা কনফ্লিক্টের কথাবার্তা, এই সমস্ত ব্যাপারে না চাই। আমি প্লাসিবো এফেক্টটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করছি জাস্ট। তো সেই ক্ষেত্রেও এরকম একটা অ্যামুলেশন ফেল্ট হয়, বাট এটা হোল্ড করে না। কোনো ডিপ লেভেলের রিয়াকশন প্রডিউস করে না এই সমস্ত। যদি মহাত্মাদের কথা বলতে পারবো না, এইসব ঝাড়ফুঁক বা এই সমস্ত ক্লিনিক্যালি, আমরা যে ক্লিনিকের কথা বলতেছি, এক সময় অনেক সময় আমারও প্রভাব পেশেন্টের উপরে পড়ে। অনেকে শুনে ডাক্তার রফিক অনেকে ভালো ডাক্তার গিয়েছে, মেডিসিনটাও ঠিক হয় নাই, কিন্তু আমার কথাবার্তা শুই না, আমার কিওরের হিস্ট্রি শুই না, তারা খুবই আশান্বিত হয়ে আসে। কিন্তু ঠিক বোঝা যায় যে ওষুধ কাজ করছে না, আমার প্রভাব কাজ করেছে। তো রিয়াকশন খুব ডিপলি ভাবে হয় না, সুপারফিসিয়ালি ভাবে হয়, ফলে কিছুদিন বাদেই রিল্যাপস হয়। কেননা এখানটায় কোনো ডিপ টাইপের চেঞ্জ বডির মধ্যে তো আসছে না, একটা টেম্পোরারি অ্যামুলেশন আসতেছে। তো এইবারে আমরা বুঝবো যে প্লাসিবো এফেক্ট নয় সত্যিকারের হোমিওপ্যাথিক অ্যাকশন। কেমনে আমরা বুঝতে পারবো যে সত্যিকারের অর্থে এখানটা আমার ওষুধই কাজ করেছে, আমার নাম, আমার জ্বর,
আমার খ্যাতি বা অন্য কোনো কিছুই কাজ করে, সত্যিকারের অর্থে এখানটায় রিয়েল হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন হয়েছে বোঝার উপায় কি। তাহলে রিয়েল হোমিওপ্যাথিক অ্যাকশনস অফ দ্য কারেক্ট রেমেডি কি হতে পারে, তার লক্ষণ কি, বোঝার উপায় কি। নাম্বার 1, তখনই দেখবেন আপনি ইনিশিয়াল অ্যাগ্রাভেশন হচ্ছে, দেন এখানটায় ট্রু হোমিওপ্যাথিক কাজ করছে, কোনো প্রভাব কাজ করছে না, এক্সটার্নাল ইন্টারনাল কোনো প্রভাব নয়, ট্রু হোমিওপ্যাথিক কাজ করছে। তাই নাম্বার 1 হচ্ছে ইনিশিয়াল অ্যাগ্রাভেশন। আপনি একটা ওষুধ দিচ্ছেন, কিছুদিন 2-3 দিন বাদে একটা বৃদ্ধি হয়েছে, হালকা হোক, ডিপ হোক, খুব হোক, যাই হোক, ইনিশিয়াল অ্যাগ্রাভেশন হচ্ছে। নাম্বার 2, শিফট সিমটমস টু মুভ পাস্ট পেরিফেরাল এরিয়া, অর্থাৎ সিম্পটোলজি ডিপ অর্গান থেকে পেরিফেরাল অর্গানের মধ্যে যখন শিফট হবে, ধরেন অ্যাজমা ছিল, এখন হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার পরে সেটা সর্দিতে কনভার্ট হয়েছে, অ্যাজমা ছিল সেখান থেকে কনভার্ট হয়ে স্কিনে অ্যালার্জিতে পরিণত হয়েছে বা কোনো এক্সিমা ক্রিয়েট করেছে, রাইট। হার্টের প্রবলেম ছিল, সেখান থেকে আপনার ডাইজেস্টিভ প্রবলেম ক্রিয়েট করছে, হার্টের প্রবলেম ঠিক হয়ে গেছে, এখন ডাইজেস্টিভ প্রবলেম ক্রিয়েট করতেছে। তো ভাইটাল অর্গান থেকে পেরিফেরাল বা মোর লেস ভাইটাল অর্গানে যখন সিম্পটোলজি শিফট হচ্ছে, ব্যাপারটা বুঝছেন, আপ থেকে ডাউনে যাচ্ছে, অর্থাৎ যেখানটায় হেরিংস ল ফলো হইতেছে সেখানটায় কোনো প্লাসিবো এফেক্ট নয়, সেটা রিয়েল হোমিওপ্যাথিক সিগনেচার সিমটমস, সিগনেচার কিওর হইতেছে, বুঝছেন। তাহলে সিমটমস শিফট টু মোর পেরিফেরাল এরিয়া, 2 নম্বর সাইন। নাম্বার 3 হচ্ছে রিটার্ন অফ ওল্ড সিমটমস। 2 বছর বাদে যে কষ্ট, যেমন কিছুদিন আগে আমার একটা কেসের মধ্যে পেশেন্টের দাঁত টাইপের ইরাপশন হচ্ছে, পেশেন্ট ছিল মেন্টালি পেশেন্ট এবং হেড পেন যুক্ত এবং এক্সট্রিমিটিসের পেন যুক্ত, আর কি কি যেন চিপ কমপ্লেন ছিল। তো যখনই ওষুধ দেওয়ার পরে পেশেন্টের বাড়ির লোক বলতেছে, এখন এই লোক ছিল খুবই ইন্ট্রোভার্টেড মহিলা, এখন সে পাশের বাড়িতে গল্প করতে চায়, তার একা একা থাকতে ভালো লাগে না, পাশের বাড়িতে লোকজনের সঙ্গে খুব মেশামেশি করে। আগে গালে হাত দিয়ে ঘন্টার পর ঘন্টা চিন্তা করতো, এখন বলে ডাক্তার আর চিন্তা করে কি হবে, যা হবার তো হয়েছে। এই যে ব্রুজ একটা চলে এসছে তার মধ্যে, রাইট। 2 নম্বর, তার অ্যাবডোমেনে একটা পেইন ছিল, মনে হচ্ছে আলসার পেশেন্ট, এটা গ্যাস্ট্রিক আলসার সম্ভবত, মনে পড়ছে না, অনেকগুলো কেস দেখছি তো। তো অ্যাবডোমেন পেইন সেটা টোটালি ভাবে রিলিফ হয়ে গেছে, এক্সট্রিমিটিস এর পেইন খুবই ভালো, এনার্জি আগের থেকে অনেক ভালো, হেড পেন আগের থেকে অনেক ভালো। তাহলে লোকাল ফিজিক্যাল সমস্ত সিমটমস এর মধ্যে অ্যামেলোরেশন এবং জেনারেল অ্যামেলোরেশন। সব থেকে গুরুত্বপূর্ণ যে এই জায়গা থেকে তার 20 বছর আগে সম্ভবত তার রিং ওয়ার্ম হয়েছিল, সেই রিং ওয়ার্ম রিটার্ন করছে। দেন এখানটায় 2টা বৈশিষ্ট্য প্রকাশ পাইতেছে। নাম্বার 1 হচ্ছে সুপারফিশিয়ালি মানে পেরিফেরাল অর্গানের মধ্যে সিম্পটোলজি ট্রান্সফার হইতেছে, আর নাম্বার 2 হচ্ছে ওল্ড সিমটমস রিটার্ন হইতেছে, রাইট। দ্বিতীয় আরেকটা কেস, যেখানটায় মেন্টালি কেস, যেখানটায় টোটালি ইনডিফারেন্স মুড ছিল, যে কেসটা আমার কাছে খুবই অদ্ভুত ধরনের ছিল। পেশেন্ট একজন মহিলা যে কিনা বিবাহ সম্পর্কে সম্পূর্ণভাবে ইনডিফারেন্স এবং যে কিনা মরতে চায়, যার জীবনের মধ্যে কোনো হোপ বা লাইট নাই, এরকম একটা পেশেন্ট, এতটা ডিপ্রেসিভ পেশেন্ট। সেই রোগীর ট্রিটমেন্ট করার পরে তার কোভিড-19 এর পূর্বে সম্ভবত তার ছিল একটা বাজে ধরনের কাশি, কফ, সেই কফ আজকে রিটার্ন হয়েছে। মহিলা বলতেছিল তো অনেক কষ্টে ডাক্তার এই কাশিটা সেরেছিল, কিন্তু আমি এখন খুব টেনশনের মধ্যে আছি, আমার আগের থেকে মন অনেক সতেজ, আমি এখন কাজ করতে ভালো লাগে, সবকিছু ভালো লাগে, ওকে লাগে, সব ঠিক আছে, ঘুম আগের থেকে অনেক বেটার, আগে ঘুমাইতে পারতাম না রাত্রে, এখন খুবই ভালো ঘুমায়, কিন্তু সমস্যা হচ্ছে এই কয়েকদিন ঘুমাইতে পারছি না কাশির ঠেলায়। কেন বলছে, আমার এই কাশিটা অনেক কষ্টে সেরেছিল এবং এই কাশির ভুল ট্রিটমেন্ট হয়েছিল, পরবর্তীকালে হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে কফটা রিলিফ হয়েছিল, কিন্তু সেই কাশি ফেরত আসছে। দ্যাট ইজ ওল্ড সিমটমস রিটার্ন। তার মানে এখানটায় সিগনেচার কিওর হইতেছে।
যে হোমিওপ্যাথিক যে স্ট্যামারা কিওর, সেই স্ট্যামারা কিওর এখানটায় রান করতেছে। সো রিটার্ন অফ ওল্ড সিমটমস, এখানে কোনো প্লাসিবো এফেক্ট নয়, এটা রিয়েল কিওর। এটাই হচ্ছে সাইন যে হোমিওপ্যাথিক, রিয়েল হোমিওপ্যাথিকের কারেক্ট রেমেডির অ্যাকশন। ফোর্থ সিমটমস হচ্ছে যখনই দেখবেন যে শুধুমাত্র মাথার যন্ত্রণা, ও তো প্লাসিবো এফেক্ট হতে পারে, ও তো পেটের ব্যথা, ও তো প্লাসিবো এফেক্ট হতে পারে। কিন্তু যখনই দেখবেন এর সাথে সাথে জেনারেল অ্যামলারেশনস, ঘুম, ক্ষুধা, পার্সপাইরেশনস, বল, ব্লাডার, এই সমস্ত জেনারেল ফিজিওলজি ক্লিয়ার ভাবে হইতেছে, আগের থেকে অনেক ভালো পেশেন্ট, দেন এটা রিয়েল কিওর। অর্থাৎ শুধু ইনিশিয়াল অ্যাগ্রাভেশন নয়, তার সাথে জেনারেল সিমটমস, হোক সেটা মেন্টাল জেনারেল, হোক সেটা ফিজিক্যাল জেনারেলস, যদি অ্যামেল অবস্থার মধ্যে থাকে, পেশেন্ট আগের থেকে সুন্দর খায়, পেশেন্ট আগের থেকে সুন্দর ঘুমায়, পেশেন্ট আগের থেকে মন খুইলা কথা কয়, পেশেন্ট আগের থেকে অনেক ওপেন মাইন্ড, পেশেন্ট আগের মতো আর মাইন্ড করে না সব কথায় কথায়, দেন ইট ইজ জেনারেল, ইট ইজ অ্যামেল। ফিফথ নাম্বার সাইন হচ্ছে disappearance of the keynote of prescribed remedy, অর্থাৎ যে সমস্ত কিনোটের উপরে আপনি প্রেসক্রিপশন করেছিলেন সেই সমস্ত কিনোট গুলো গায়েব হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। যেমন ধরেন এই পেশেন্টের ক্ষেত্রে কার্সিনোসিন প্রেসক্রিপশন হয়েছিল, এই পেশেন্টের ক্ষেত্রে নেটামিওর প্রেসক্রিপশন হয়েছিল, আর এই পেশেন্টের ক্ষেত্রে কার্সিনোসিন প্রেসক্রিপশন হয়েছিল। তো কার্সিনোসিন দেওয়ার পরে যেটা সে খুবই অফেন্ডেড ইজিলি, ইট ইজ এ ভেরি গুড সিগনেচার সিমটমস অফ কার্সিনোসিন। অফেন্ডেড ইজিলি, খুব কথায় কথায় মাইন্ড করা, খুবই লোককে তুষ্ট করা, সবকিছু পারফেক্ট ওয়েতে করা, ফাস্টিডিয়াস পারফেক্টনিস্ট, ইট ইজ এ সিমটমস অফ কার্সিনোসিন পারফেক্টনিস্ট। তো এই যে পারফেক্ট মেজাজ, সব কাজকে অতিরিক্ত নিখুঁত ভাবে করার একটা অদম্য প্রচেষ্টা এবং লোককে খুশি করার একটা প্রবণতা, এটা হচ্ছে কার্সিনোসিনের সিগনেচার সাইন। যখনই কার্সিনোসিন প্রয়োগ করা হইব তখন এই পারফেক্টনিস্ট, এত বেশি জীবন পারফেক্ট হয়ে গেলাম, এটা সে বুঝছে। আগের মতো তার কথায় কথায় মাইন্ড হয় না, অফেন্ডেড ইজিলি সিমটমস অফ গায়েব। এখানটায় দেখা যাচ্ছে, হ্যালো, কার মাইক্রোফোন বন্ধ আছে প্লিজ বন্ধ করেন। এখানটায় দেখা যাচ্ছে যে এই পেশেন্ট হচ্ছে কি, এই যে পেশেন্টের যেটা নেটামিওর, তার হাজব্যান্ড মারা গেছে অনেকদিন আগে, হাজব্যান্ডের একটা শোক আছে মনের মধ্যে, সে মাঝে মাঝে হাজব্যান্ডের কথা মনে করে কাঁদে, একটা শোক, একটা গভীর টাইপের শোক তার মাথার উপরে চাপা আছে। তো এই পেশেন্ট এবং তার বর্তমানে তার ছেলেকে নিয়ে খুবই টেনশন, ছেলেকে মাদ্রাসায় ভর্তি করবে, আলেম ওলামা বানাবে, কিন্তু ছেলে তার কথা শুনতেছে না, সেটা নিয়ে আছে কি ডিপ্রেস কন্ডিশন, রাত দিন খায় না, ঘুমায় না। এখন সে বুঝাচ্ছে, সে বলে যা হচ্ছে হয়েছে। দেখেন নেটামিওর আর গ্রিফ, তাহলে সাইলেন্ট গ্রিফ, এটাই ছিল নেটামিওর প্রেসক্রিপশনের একটা মেইন কিনোট। এই কিনোটটা যদি নেটামিওর প্রয়োগ করার পরে যদি না সরে, তাহলে ডাউটফুল মেডিসিন নেটামিওর, বিকজ কিনোট অবশিষ্ট পড়ে আছে। তো যে সিম্পটোলজির উপরে আপনি প্রেসক্রিপশন করেছেন বা যে কিনোটের উপরে প্রেসক্রিপশন করেছেন, সেটা যদি গায়েব হয়ে যায়, দেন এটা কোনো প্লাসিবো এফেক্ট নয়, এটা হচ্ছে রিয়েল হোমিওপ্যাথিক অ্যাকশনস। তাহলে 5 সাইন যদি আমরা দেখি, ইনিশিয়াল অ্যাগ্রাভেশন, 6 symptoms to more peripheral area, and return of old symptoms, and accompanied by general ameliorations and disappearance of the keynote of prescribed remedy. এই 5 সাইন যদি দেখি, যখন সমস্ত মানুষ যদি বলে প্লাসিবো এফেক্ট, কিন্তু আমরা সবাই বলবো ইট ইজ এ রিয়েল হোমিওপ্যাথিক অ্যাকশন। এখানে কোনো ডাক্তারের কেরামতি নয়, বরঞ্চ এটা হচ্ছে সত্যিকারের হোমিওপ্যাথিক অ্যাকশন বা কিউরেটিভ ওয়েতে মেডিসিন কাজ করছে। এটাই ডক্টর হ্যানিম্যান চেয়েছেন যে এখানটাই পার্মানেন্ট কিউর পসিবল, ওই এটাই হচ্ছে সত্যিকারের কিউরের ওয়ে। তাহলে আমরা বুঝলাম যে প্রশ্ন যা ছিল সব কভার হয়ে গেছে। ওষুধের ডিপ রিয়াকশন বোঝার উপায় কি? এখানেই ওষুধের ডিপ রিয়াকশন হইতেছে যখন 5 সাইন দেখা যাবে এবং ইনিশিয়াল অ্যাগ্রাভেশন দেখা দেবে, তার মানে ওষুধ খুবই ডিপ থেকে কাজ করছে, শুধু একটা অর্গানের প্যাথোলজিকে প্রভাবিত করে একটা অ্যামলারেশন করছে, অ্যাকচুয়ালি তা নয়, বরঞ্চ মেডিসিন
মেন্টালি ফিজিক্যালি সমস্ত দিক থেকে খুবই ডিপ ভাবে রিয়াক্ট করছে, মায়াজিনের উপরে কাজ করছে। ইনকিউরেবল কেস বোঝার উপায় কি সেটা সুন্দরভাবে ক্লিয়ার করে বলা হলো। মোর ভাইটাল রিয়াকশনস স্টার্টিং উইথ অ্যান ইনিশিয়াল অ্যাগ্রাভেশন, কেন অ্যাগ্রাভেশন এত ইম্পর্টেন্ট এবং অ্যাগ্রাভেশন কেন আমরা সব জায়গায় দেখতে পাই না সেটা আমরা বুঝলাম। প্ল্যাসিবো এফেক্ট কাকে বলে সেটা আমরা বুঝলাম, এবং রিয়েল হোমিওপ্যাথিক অ্যাকশন হইলে কি রেজাল্ট দেখা দেবে সেটা আমরা দেখি। মাই ডিয়ার ফ্রেন্ডস, এটাই ছিল 11 নাম্বার অবজারভেশন এবং তার রিলেটেড কিছু বিষয়। এইবারে আমি একটু রেস্ট করব। আমাদের ডক্টর মিশু ম্যাম উপস্থিত আছেন কি? হ্যালো, হ্যাঁ ম্যাম, প্লিজ একটু প্রশ্ন, কোশ্চেন এবং আপনাদের মতামত বলেন আজকের ক্লাস সম্পর্কে এবং 11 নম্বর অবজারভেশন সম্পর্কে। যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলেন, এবং ভবিষ্যতে আরো কিভাবে উপস্থাপনা করা যায় সে সম্পর্কে যদি গুরুত্বপূর্ণ কোনো মতামত থাকে সেটা বলেন। এবার আপনাদের টাইম, এবার আমি রেস্ট করব, আপনাদের কথাবার্তা শুনবো। থ্যাংক ইউ স্যার, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি সবাই আলোচনাটা উপভোগ করছে ঠিক মতো। আচ্ছা, আজকের আলোচনা সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারেন, বা কোথাও বুঝতে কোনো প্রবলেম আছে কিনা। থ্যাংক ইউ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই আজকের আলোচনা নিয়ে? মাশাআল্লাহ, তাহলে নিশ্চিত সবাই ভালোভাবে বুঝতে পারছে। তো নেক্সট ক্লাসে শুধু আজকের টপিক নিয়ে না, এখন থেকে মাঝে মাঝে এই যে অবজারভেশন গুলো পড়ানো হচ্ছে, স্যার কিন্তু মাঝে মাঝে এইগুলো সম্পর্কে একটু প্রশ্ন করতে পারে আপনাদের, ঠিক আছে? তো সেই হিসেবে আপনারা একটু প্রিপারেশন নিয়ে আসবেন, কোনো প্রশ্ন থাকলে করবেন। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে